কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা এসইসি A2 পেপারের ওপর থেকে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টের ওপর থেকে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দুটি তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই কোশ্চেন দুটি তোমাদের কিন্তু এবছর সাপ্লি এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও, তোমরা সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। কোশ্চেনটি ছিল কবিতা আবৃত্তির ক্ষেত্রে কণ্ঠস্বরের ভূমিকা কী আলোচনা করো। আবৃত্তি শিল্পে আলো ও আবহ সঙ্গীতের ভূমিকা কতটা অপরিহার্য তা আলোচনা করে বুঝিয়ে দাও। বাংলা আবৃত্তি জগতের দুজন বিখ্যাত আবৃত্তি শিল্পের নাম লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরে লিখবে প্রথমে কণ্ঠস্বরের ভূমিকা। কবিতা আবৃত্তির ক্ষেত্রে কণ্ঠস্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কবিতা আবৃত্তির সময় কণ্ঠস্বর শুধুমাত্র একটি মাধ্যম নয়, এটি কবিতার অর্থ, ভাব এবং সৌন্দর্যকে প্রকাশ করার প্রধান হাতিয়ার। নিচে কণ্ঠস্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করা হলো। 1 নম্বর ভূমিকা রয়েছে কবিতাটির মূল সুর ও ছন্দ ফুটিয়ে তোলা। একটি কবিতার মূল সুর এবং ছন্দ তার অন্তর্নিহিত অর্থ এবং ভাবকে প্রকাশ করে। কণ্ঠস্বর এই সুর এবং ছন্দকে সঠিকভাবে তুলে ধরতে সাহায্য করে। এর মাধ্যমে শ্রোতারা কবিতার গভীরতা উপলব্ধি করতে পারে। 2 ভূমিকা ভাবের প্রকাশ। কবিতা আবৃত্তির সময় কণ্ঠস্বরের সঠিক ব্যবহার কবিতাটির বিভিন্ন আবেগ এবং অনুভূতি প্রকাশ করতে সহায়ক, যেমন দুঃখ, আনন্দ, উত্তেজনা অথবা বিরক্তি ইত্যাদি। কণ্ঠস্বরের ওঠানামা এবং ইন্টোনেশন এর মাধ্যমে কবিতার মূল ভাবটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। 3 নম্বর ভূমিকা শব্দ এবং বাক্যের স্পষ্ট উচ্চারণ। কবিতা আবৃত্তির ক্ষেত্রে প্রতিটি শব্দ এবং বাক্য স্পষ্টভাবে উচ্চারণ করা অত্যন্ত জরুরি। সঠিক উচ্চারণের মাধ্যমে কবিতার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং শ্রোতারা কবিতার অর্থ সহজে বুঝতে পারে। 4 নম্বর ভূমিকা গতি এবং বিরতি। কবিতা আবৃত্তির সময় সঠিক গতি এবং বিরতি ব্যবহার করা কবিতার সৌন্দর্য এবং অর্থ প্রকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোথায় থামতে হবে, কোথায় জোর দিতে হবে এবং কোথায় গতি কমাতে হবে, বাড়াতে হবে, এসবই কণ্ঠস্বর দ্বারা নিয়ন্ত্রিত হয়। 5 নম্বর ভূমিকা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ। একটি আকর্ষণীয় কণ্ঠস্বর শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে এবং তাদের কবিতাটির প্রতি আগ্রহী করে তুলতে পারে। কণ্ঠস্বরের মাধুর্য এবং বৈচিত্র্য শ্রোতাদের মনে কবিতার একটি স্থায়ী প্রভাব ফেলতে সক্ষম। নেক্সট পয়েন্ট লিখবে, আবহ সঙ্গীতের ব্যবহার আবৃত্তিতে। আবহ সঙ্গীত কবিতার মেজাজ, গতি ও ভাবকে আরও স্পষ্ট করে তোলে। এটি শ্রোতাদের মনকে কবিতার মধ্যে নিমজ্জিত করতে সাহায্য করে। আবহ সঙ্গীতের সাহায্যে কবিতার বিভিন্ন দৃশ্যকে চিত্রিত করা যায়, যেমন প্রকৃতির দৃশ্য, শহরের কোলাহল, যুদ্ধের ভয়াবহতা ইত্যাদি। 1 নম্বর আবহ সঙ্গীতের ভূমিকা রয়েছে কবিতার মনোভাবকে প্রতিফলিত করা। বিষণ্ণ কবিতার জন্য মৃদু শান্ত সুর আর উচ্ছ্বাসী কবিতার জন্য তালবদ্ধ উৎসাহী সুর ব্যবহার করা হয়। 2 শ্রোতাকে কবিতার মধ্যে নিমজ্জিত করা। উপযুক্ত আবহ সঙ্গীত কবিতার মনোদৃশ্যকে জীবন্ত করে তুলে শ্রোতাকে কবিতার মধ্যে নিমজ্জিত করতে সাহায্য করে। 3 নম্বর কবিতার গতি ও তালকে বজায় রাখা। আবহ সঙ্গীত কবিতার গতি ও তালকে বজায় রাখতে সাহায্য করে। 4 কবিতার বিভিন্ন অংশকে আলাদা করা। কবিতার বিভিন্ন অংশকে আলাদা করতে এবং তাদের মধ্যে সংযোগ স্থাপন করতে আবহ সঙ্গীত ব্যবহার করা হয়। নেক্সট আবৃত্তিতে আলোর ব্যবহার। নেক্সট পয়েন্ট, আলোর সাহায্যে মঞ্চকে একটি নির্দিষ্ট পরিবেশ তৈরি করা যায়, যা কবিতার ভাবকে আরও স্পষ্ট করে তোলে। আলোর তীব্রতা, রং এবং দিক পরিবর্তন করে কবিতার বিভিন্ন দৃশ্যকে চিত্রিত করা যায়। 1 মঞ্চের পরিবেশ সৃষ্টি করা। আলোর মাধ্যমে মঞ্চে বিভিন্ন পরিবেশ সৃষ্টি করা যায়, যেমন রাতের অন্ধকারে দিনের আলো বা কোনো বিশেষ ঘটনার আবহাওয়া। 2 নম্বর আবৃত্তিকারের উপর ফোকাস করা। আলোর সাহায্যে আবৃত্তিকারের উপর ফোকাস করা যায়
এবং তার মুখের ভাব ও হাব ভাবকে আরও স্পষ্ট করে তোলা যায়। 3 নম্বর, কবিতার মূল চেতনার প্রকাশ করা। আলো, রং ও তীব্রতা কবিতার মূল চেতনাকে প্রকাশ করতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট লিখবে উদাহরণ, একজন আবৃত্তিকার যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ভাই কবিতা আবৃত্তি করেন তাহলে তিনি শান্ত মৃদু সুরের আবহসঙ্গীত এবং মৃদু হালকা আলো ব্যবহার করতে পারেন। দেখো পরবর্তী বলা হয়েছে বাংলা আবৃত্তি জগতের দুজন বিখ্যাত আবৃত্তি শিল্পীর নাম হলো গৌরী ঘোষ এবং তার স্বামী পার্থ ঘোষ। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির সম্পূর্ণ অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এরপর দেখো নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক হতে হয় তার সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো উত্তরটি দেখো, উত্তরে লিখবে সাধারণত আবৃত্তির জন্য কবিতাংশই নির্বাচন করা হয়, তা বলে গদ্য আবৃত্তি হয় না, এটা ভাবার কোনো কারণ নেই, যা পাঠ করা হয় তাই আবৃত্তি। অনুশীলনের গভীরতায় পাঠের বিষয়কে আবৃত্তিযোগ্য করে তোলে, তবু আবৃত্তির জন্য কবিতাই বেশি নির্বাচন করা হয়ে থাকে। মেকলে বলেছেন কবিতা হলো যেখানে শব্দ এমনভাবে ব্যবহৃত হয় যাতে পাঠকের কল্পনালোকে ওই শব্দগুলি একটি সুচিত্র সৌন্দর্যের বিশ্ব উন্মুক্ত করে দিতে পারে। শিল্পী যা কাজ করেন রং দিয়ে, কবি সে কাজ করেন শব্দ দিয়ে। অন্যদিকে শেলি বলেছেন কল্পনার অভিব্যক্তি হলো কবিতা। ওয়ার্থ বলেন জীবনের সত্য ও সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে জীবনোপলব্ধির সমালোচনাই হলো কবিতা। অর্থাৎ কবিতার মধ্যে ভাবের দিকটা গভীর হয়ে ওঠে। গদ্যে লেখা হলে যে শব্দ বাহুল্য থাকতো তা কবিতায় থাকে না। এজন্য কবিতা পাঠ বা আবৃত্তি করতে গেলে প্রতিটা শব্দের উচ্চারণের সতর্কতা অবলম্বন করতে হয়। মনে রাখতে হবে কবিতার শব্দ বিশেষ তাৎপর্যমণ্ডিত। প্রতিটি শব্দেরই একদিকে থাকে ধ্বনির সুষমা, অন্যদিকে থাকে অর্থ গৌরব। ধ্বনির দিকটাও উপেক্ষা করলে আবৃত্তি শ্রুতি মাধুর্য হারায়, আর অর্থের দিকটা উপেক্ষা করলে আবৃত্তি শ্রোতার মনকে অর্থবোধে উত্তীর্ণ করতে পারে না। এই দুইয়ের সুষম ও সুসামঞ্জস্য সম্মেলনেই আবৃত্তি সার্থক হয়ে ওঠে। তাই আবৃত্তি করার আগে কবিতার অর্থ ও ধ্বনির মূল বিচার এবং স্বর নিয়ন্ত্রণ পরিকল্পনা করে নিতে হয়। কবিতার আরও এক বৈশিষ্ট্য ছন্দ। গদ্যে যতগুলি থাকে অনিয়ন্ত্রিত, কিন্তু কবিতা নিয়ন্ত্রিত। ছন্দের যদিও কবিতার ভাষায় এনে দেয় দোলা এবং গতি, কবিতা আবৃত্তির ক্ষেত্রে ওই দোলাটির বিশেষ গুরুত্ব আছে ছন্দের। তাই আবৃত্তিকারকে কবিতার ছন্দ সম্পর্কে সতর্ক থাকতে হয়। ছড়ার ছন্দে কবিতা পাঠের সময় মনে রাখতে হবে এর অন্য নাম শ্বাসাঘাত প্রধান ছন্দ। এর প্রতি পর্বের প্রথম অক্ষরে একটা প্রবল ঝোঁক পড়ে, যেমন বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, 3 কন্যা দান। ছড়ার ছন্দে পর্বের মাত্রা সর্বদাই 4। এছাড়া লঘু চটুলতা, দ্রুততাল, ছোট পদ গঠনের প্রয়োজনে সেকালের কবিরা ছড়ার ছন্দে ব্যবহার করতেন। ধ্বনি প্রধান ছন্দের সংস্কৃত ছন্দের প্রভাব বেশি। সংস্কৃতে যেমন প্রত্যেক ধ্বনির মাত্রামূল্য সুনির্দিষ্ট, এই ছন্দেও তাই। এই কারণে অনেকে একে মাত্রাবৃত্ত ছন্দ বলে। কারো কারো মতে ধ্বনির মূল এই ছন্দে এত নিপুণভাবে দেওয়া হয় যা অন্য ছন্দে দেওয়া হয় না, তাই এর নাম হওয়া উচিত ধ্বনি প্রধান ছন্দ। বাংলা উচ্চারণ পদ্ধতি অনুযায়ী দীর্ঘস্বর হয় না, ফলে যেসব কবি কবিতা রচনার ক্ষেত্রে ধ্বনি প্রধান ছন্দ গ্রহণ করেছেন অথচ দীর্ঘস্বরকে 2 মাত্রা ধরেছেন, সেসব কবিতা পাঠকালে বাংলা উচ্চারণ রীতি ব্যাহত হলেও ছন্দের খাতিরে ওদের 2 মাত্রাতেই উচ্চারণ করতে হবে। যেমন উদাহরণ রয়েছে উঁচা উঁচা পাবত তহি, বসই সবরি, বালি মরাঙ্গি পিছছ, পরিহীন সবরি, গিবত গুঞ্জরি মালি। কিন্তু আধুনিক কবিতা কিন্তু এ ছন্দটিকে স্বাভাবিক উচ্চারণ ভঙ্গির কাছাকাছি নিয়ে এনেছেন। আমরা আজও ব্যঞ্জনান্তগুলিকে স্বাভাবিক রীতিতে 2 মাত্রা ধরতে পারি, কিন্তু স্বরান্তগুলিকে 2 মাত্রা ধরতে পারি না বা ওভাবে উচ্চারণ করি না। এই জাতীয় কবিতা আবৃত্তি করতে গেলে সাধারণভাবে একটি সুর চলে আসে। আবৃত্তি করতে গেলে তাই সতর্কভাবে এ সুর বর্জন করতে হবে। যেমন সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়েছিলে উপুর উপু কুলে। রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ থেকে আধুনিকতম কবি পর্যন্ত ধ্বনিমাত্রিক ছন্দকে সুকৌশলে অস্বাভাবিকতা বর্জন করে স্বাভাবিক স্বচ্ছন্দ গতিময় করে তোলবার সাধনা করেছেন। আবৃত্তিকার একে উপলব্ধি করলে এ ছন্দের কবিতা স্পন্দনে এবং বলিষ্ঠতায় উপভোগ্য হয়ে ওঠে।
এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা সাপ্লি এক্সামে অনেকটাই উপকৃত হবে এবং কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরও দুটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তাই অবশ্যই তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।